হরমুজ প্রণালী, এই যে প্রণালীটা আছে, এই হরমুজ প্রণালীটা হলো আমেরিকার অর্থনীতির সব থেকে বড় লাইফ লাইন। এই হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার প্রায় প্রায় সব দেশের মোর দ্যান 60% যে জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে আসে। এশিয়ার সব থেকে বড় অর্থনীতির যে দেশগুলো আছে, চায়না, এশিয়ার সব থেকে বড় অর্থনীতির দেশ, ইন্ডিয়া, জাপান, কোরিয়া, এদের অধিকাংশ তেলের সাপ্লাই আসে হলো এই হরমুজ প্রণালী দিয়ে। যে যুদ্ধটা বেসিক্যালি হচ্ছে আমেরিকার সাথে রাশিয়া এবং চায়নার, কিন্তু কিন্তু যুদ্ধের ভেন্যুটা সিলেক্ট করা হয়েছে ইরানে। এখন আমি আহ, আহ, এই মিলিটারি অ্যাঙ্গেল না, আমি এবং এই যুদ্ধের আসল কারণ কিন্তু অর্থনৈতিক, আমি ওই বিষয়টা একটু আলোকপাত করতে চাই। যে দেখেন, আমেরিকা, আপনি যদি 2000 সাল পর্যন্ত দেখেন, 2000 সালে যদি দেখেন, আমেরিকা সারা বিশ্বে অর্থনীতিতেও যেমন লিডিং এ ছিল, সব থেকে বড় অর্থনীতি এবং সব থেকে ডোমিনেটিং অর্থনীতি ছিল, অর্থনীতি দিয়েও তারা সারা বিশ্ব কন্ট্রোল করতে পারতো, তারা তাদের মিলিটারি দিয়েও সারা বিশ্ব কন্ট্রোল করতে পারতো। কিন্তু এখন তাদের মিলিটারি পাওয়ারটা আছে, বাট অর্থনৈতিক পাওয়ারটা অনেক অনেক কমে গেছে। এই কমে যাওয়ার একটা বড় কারণ হলো ডলার। এই ডলার দিয়ে তারা সারা বিশ্বকে কন্ট্রোল করতো, এই ডলার দিয়েই তারা সারা বিশ্বকে কন্ট্রোল করতো। কিন্তু এখন, এবং তাদের যে অর্থনীতির, এই অর্থনীতির ডলারের সব থেকে বড় যে মানে সাপ্লাই, ডলারের যে সাপ্লাই সব থেকে বড়, এটা আসতো বেসিক্যালি মিডল ইস্ট থেকে। আহ, আমি অন্যভাবে বুঝাই যে হরমুজ প্রণালী, এই যে প্রণালীটা আছে, এই হরমুজ প্রণালীটা হলো আমেরিকার অর্থনীতির সব থেকে বড় লাইফ লাইন। এই হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার প্রায় প্রায় সব দেশের মোর দ্যান 60% যে জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে আসে। এশিয়ার সব থেকে বড় অর্থনীতির যে দেশগুলো আছে, চায়না, এশিয়ার সব থেকে বড় অর্থনীতির দেশ, ইন্ডিয়া, জাপান, কোরিয়া, এদের অধিকাংশ তেলের সাপ্লাই আসে হলো এই হরমুজ প্রণালী দিয়ে। তো এই তেলগুলো আসে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এদের থেকেই তো আসে। কিন্তু এই তেলগুলো তারা কেনে আবার ডলার দিয়ে, পেট্রো বাংলা, যে পেট্রো ডলার বলে। এই তেলগুলো তারা সব কি, এটাই আমেরিকার নিয়ম, এটাই আমেরিকার নিয়ম। আমেরিকা যে সারা মিডিল ইস্টে যে প্রভাব বিস্তার করে রেখেছে, যে নিয়মটা চালু করেছে যে তোমরা তেল বিক্রি করবা, কিন্তু তেলটা কিনতে হবে হলো ডলারে। আর এই সমস্ত ডলার গুলা এই আরব কান্ট্রি গুলা তারা আবার সাপ্লাই করে হলো ইউএসএ তে, আমেরিকাতে। তো আমেরিকার যে ডলারের সাপ্লাইয়ের যে সব থেকে বড় সোর্স, সেটা হলো আপনার এই তেল বিক্রির পেট্রো ডলার, এবং এই ডলার গুলাই রিসাইকেল হয়ে আমেরিকার শেয়ার মার্কেট, আমেরিকার ইকোনমি এবং আমেরিকার বিভিন্ন জায়গাতে যায়। তো আপনারা রিসেন্টলি হয়তো খেয়াল করেছেন যে বিগত বেশ অনেক বছর যাবত, যেমন ভেনিজুয়েলা ছিল, ভেনিজুয়েলা সে আমেরিকার কাছে তেল বিক্রি করতো না, এবং সে ডলারে তেল বিক্রি করতো না, সে তেল বিক্রি করতো চায়নার কাছে এবং অন্যের কাছে। ইরান, সে তার তেল বিক্রি করে চায়নার কাছে, ইন্ডিয়ার কাছে এবং অন্যান্য দেশের কাছে, এবং সে ডলারে বিক্রি করে না। তো একই সাথে আর একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, যেটা হলো যে চায়না এত বড় একটা শক্তি, সারা বিশ্বের এত বড় একটা শক্তি, এবং যে চায়নার প্রচুর পরিমাণে জ্বালানি তেল লাগে, এবং এই চায়নার নিজস্ব তেলের ভান্ডার নাই। তো এই চায়নার তেলের সব থেকে বড় সাপ্লাইটাই আসে হলো রাশিয়া থেকে, ইরান থেকে, এবং আগে ভেনিজুয়েলা থেকে আসতো। তো আমেরিকা দেখেছে যে এই চায়নাকে যদি আমরা কন্ট্রোলে নিতে চাই, অথবা চায়নার উন্নতি যদি আমরা থামাতে চাই, চায়নাকে যদি আমরা মোটামুটি তাদেরকে একটা বক্সের ভিতরে নিতে চাই, তাইলে তাদের এই তেলের সাপ্লাইটা বন্ধ করে দিতে হবে। এবং এ কারণেই এই ইরান আমেরিকার জন্য এত ইম্পর্টেন্ট। এবং একই সাথে এই ইরানের সাথে যে বেল্ট অ্যান্ড যে রোড অ্যান্ড বেল্ট যে ইনিশিয়েটিভ, যে রাস্তা যেটা ছিল, যে প্রজেক্ট যেগুলো, ইরানও এ কারণে চায়নার জন্য খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমি আরেকটা কথাও বলতে চাই যে চায়নার জন্যও কিন্তু এই যুদ্ধটা চায়নার জন্যও একটা বাঁচা মারার লড়াইয়ের মতো। একই সাথে যদি আমি আরো কিছু জিনিস অ্যাড করে, দেখেন এই যে আরবিয়ান যে কান্ট্রি গুলো আছে, সৌদি আরব এবং অন্যরা, তাদের একটা
তাদের খাবারের প্রায় 80% খাবারই বাইরের বিশ্ব থেকে আসে, এবং তাদের যে একটা বড় অভাব হলো খাবারের পানি। সাগরের পানি তো খাওয়া যায় না, এই পানির সাপ্লাইটাও এই হরমুজ প্রণালী দিয়ে আসে। তো এখন ইরান জানে এবং আমেরিকাও জানে, সারা বিশ্ব জানে যে এই হরমুজ প্রণালীটা কি এবং এই হরমুজ প্রণালীর কন্ট্রোলটা কি, এবং ইরান এটা ভালো করেই জানে যে একটা বড় শত্রুর সাথে কিভাবে লড়তে হয়। কেমন, আপনি এটা খেয়াল করে দেখবেন যে ইরান এই যুদ্ধটা সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে, বিশেষ করে সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে এবং আশেপাশে যেখানেই আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটি আছে কিংবা তাদের কোনো অফিস আছে, এজেন্সি আছে, সেখানে ইরান আঘাত করেছে এই কারণে। আমি উদাহরণ দিয়ে বলি যে আমি দুর্বল কিংবা আমি অত্যন্ত শক্তিশালী একটা মানুষের সাথে যুদ্ধ করছি, কিন্তু সেই মানুষটারও নিজের সন্তান আছে 5-6 জন, নিজের আত্মীয় স্বজন আছে 10-12 জন, কাজিন আছে, নিকট আত্মীয় আছে, এরকম 50-60 জন নিয়ে এসে বসবাস করে, এবং এইসব আত্মীয় স্বজনরা আশেপাশেই আছে। তো আমি প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে এক একটা করে মিসাইল মেরেছি। এখন এই অতি পরাক্রমশালী আমেরিকা কিন্তু একা একা যুদ্ধ করা, ইরান বনাম আমেরিকার সাথে যুদ্ধটা হচ্ছে না, ইরান এই যুদ্ধটাকে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে সব জায়গায় যে ওই অতি পরাক্রমশালী আমেরিকার এই সম্পূর্ণ এই ওয়ার জোনটা হ্যান্ডেল করা একটা ইম্পসিবলের মতো হয়ে গেছে। একই সাথে ইরান এটা কিন্তু ডেলিভারেটলি করা। অনেকে বলে যে না, এটা কি ইরান কি ভুল করছে? না, প্রত্যেকটা জিনিস ইরানের প্রি প্ল্যান। আমি আবার রিপিট করছি যে ইরান এই যুদ্ধের জন্য একটা লং টার্ম প্রিপারেশন নিয়েছে, এবং ইরান চাচ্ছে যে ইউএসএ বোম মারুক, ইউএসএ মিসাইল মারুক, এবং তার প্রত্যেকটা জিনিস আমরা অনেক কঠিন করে ফেলে দিব। এটা ইকোনমিক্যালি কঠিন করব, নর্মাল ভাবেও কঠিন করব। যেমন ইরানের একটা যে ড্রোন, যেটা ইরানের সব থেকে বড় শক্তির একটা যে ড্রোন, প্রায় 80,000-এর মতো ড্রোন এখনো ইরানের হাতে আছে। তো একটা ড্রোন তৈরি করতে ইরানের খরচ পড়ে মাত্র $50,000। আর ইরান এই ড্রোনটা যে কোনো জায়গায় ক্যারি করে, যখন ড্রোনটা সে উৎক্ষেপণ করে, ওই ড্রোনটা ধ্বংস করতে, ইন্টারসেপ্ট করতে ইউএসএ কিংবা ইসরায়েলের যে ইন্টারসেপ্টার তারা ব্যবহার করে, একটা ইন্টারসেপ্টারের দাম $1 মিলিয়ন বেশি। একটা দিয়ে তো হয় না, হয়তো 2-3টা ইউজ করতে হয় একটা ড্রোন ধ্বংসের জন্য। তার মানে $50,000 ধ্বংস করার জন্য আপনাকে কমপক্ষে $3 মিলিয়ন খরচ করতে হচ্ছে। তার মানেটা হলো যে এই যুদ্ধটা ইরান আমেরিকার জন্য আনবিয়ারেবল করে ফেলে দিচ্ছে। এবং আপনারা হয়তো ইরানের ম্যাপ দেখলে টের পাবেন, এই হরমুজ, ইরানের চারিপাশটা হলো পাহাড়ি এলাকা, আর এই হরমুজ প্রণালীর আপনার ইরানের অংশটা পুরাটাই পাহাড়ি এলাকা, এবং এই এলাকায় অনেক আগে থেকেই ইরান সুরক্ষিতভাবেই এই হরমুজ প্রণালীকে গার্ড দেওয়ার জন্য তারা অলরেডি তৈরি আছে। তো এখন ফলাফল কোন দিকে যাবে, আমরা দেখছি যে আগে কিছুটা দর্শকের ভূমিকায়, অনেকের কাছে দৃষ্টিতে দর্শকের ভূমিকায় ছিল এরকম মনে হলেও, রাশিয়া এবং চায়না তারা কিন্তু অলরেডি মাঠে নেমে পড়েছে। মানে কেউ তো সৈন্য পাঠিয়ে যুদ্ধ করে দিবে না ইরানের জন্য, বাট তাদের ওয়ার এশেলনের সাপ্লাই এটা চায়না থেকে যাচ্ছে, এবং চায়না তাদেরকে সকল প্রকার ইন্টেলিজেন্স ইনফরমেশন এবং এগুলো দিয়ে চায়না সহায়তা করবে। একই সাথে এটা কিন্তু আমি যেটা আগেই বললাম যে ইরান হেরে যাওয়া এবং ইরানে আমেরিকার আধিপত্য বিস্তার হওয়া মানে কিন্তু চায়নার জন্য একটা বিশাল বিশাল প্রবলেম। একই সাথে মিডল ইস্টে যেটা হয়েছে, ইরান সম্পূর্ণ মিডল ইস্টকে, সব রাষ্ট্রগুলোকে ওই মেসেজটা দিতে পেরেছে যে দেখো, আমি আর 2 মিনিট সময় নিচ্ছি মধুর ভাই, যে সমস্ত মিডল ইস্টের সবগুলো দেশকে ইরান ওই মেসেজটা দিতে পেরেছে, দেখো তোমরা তো তোমাদের নিরাপত্তার জন্য সবকিছুর বিনিময়ে ইউএস এর জন্য ডিপেন্ড করতে, ইউএস এর উপরে, সেই ইউএসএ কিন্তু তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, এবং ইউএস এর প্রায়োরিটি কিন্তু ইসরায়েল, তোমরা না। তো আমাদের যুদ্ধটা তাদের বিরুদ্ধে, এটা হলো তোমাদের বাস্তবতা। আর মিডল ইস্ট কান্ট্রি গুলা জানে যে এই যে বড় বড় যে তেলের ফিল্ড গুলা আছে সৌদি আরবের কিংবা কাতারের, এই তেলের ফিল্ড গুলা কিন্তু অরক্ষিত, এগুলোকে ওইভাবে প্রোটেকশন দেওয়া যায় না।
একই সাথে যে ওয়েল রিফাইনিং ফিল্টার আছে, যেটা পানির যে পিউরিফাইং যে ফিল্টার গুলো আছে যেগুলো বড়, এগুলো অরক্ষিত এবং এগুলোকেও গার্ড দেওয়া যায় না। তো তার মানে ইরান ইচ্ছা করলে মিডিল ইস্টের এই আরব দেশগুলার লাইফ একেবারে হেল করে দিতে পারে। এই জিনিসগুলা আরব দেশগুলা এখন একটু একটু টের পাচ্ছে, এবং আপনারা হয়তো কিছুটা খেয়াল করেছেন যে আরব দেশগুলা তারা এখন বেশ পিছুটানের ভিতরে আছে। আর ইউরোপ কোনোভাবেই এই যুদ্ধে জড়াতে চাচ্ছে না, ইউরোপ কোনোভাবেই এই যুদ্ধে জড়াতে চাচ্ছে না। এবং আমার শেষ কথা যেটা, যে ইরানে যা কিছু করতে চেয়েছে আমেরিকা, এটা করতে গেলে গ্রাউন্ড ফোর্স লাগবে, ওই এরিয়াল ফোর্স মিসাইল দিয়ে করা যাবে না, সেখানে আপনার সৈন্য পাঠাতে হবে ইরানে। তো সেটা আমেরিকা করবে না, জানে যে ওটা করলে এখানে একটা বিশাল ব্লান্ডার হবে। তো ইরান এবং ইসরায়েল আপ্রাণ চেষ্টা করবে যে তাদের এই সোলজার পাঠানোর এই যুদ্ধটা অন্য কাউকে দিয়ে করানোর। এক্ষেত্রে তারা ওই কুর্দিদেরকে দিয়ে তারা একটা চেষ্টা করে যাচ্ছে। এবং আমি যেটা খোঁজ নিয়ে জেনেছি যে আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্সরা কুর্দিদের সঙ্গে অলরেডি তারা বিভিন্ন ধরনের সলা পরামর্শ এবং প্ল্যানিং করছে। তারা বিভিন্ন জিনিস, যে কুর্দিদেরকে কিভাবে ইরানের বিরুদ্ধে আপনার যুদ্ধে করে দেওয়া যায়। এবং ইসরায়েলও চেষ্টা করছে যে অ্যাটলিস্ট কয়েকটা মুসলিম দেশকে যেন ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় এবং তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ একটা কিছু একটা করা যায়। তো আমার শেষ কথা হলো, ইরানের কোনো কিছু হবে না, তবে ইরানের ক্ষতি হবে, অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে, কিন্তু ইরান টিকে যাবে। ইরানের রিজিউমও চেঞ্জ হবে না, ইরান টিকে যাবে। এবং এই গ্লোবাল অর্ডারের নতুন ইরানেরও অনেক ক্ষতি হবে, ইসরায়েলেরও অনেক ক্ষতি হবে, এই দুইটা দেশের অনেক ক্ষতি হবে, তবে ইরান টিকে যাবে। এবং ইরান টিকে যাওয়াটাই হলো ইরানের জন্য একটা বিশাল বিজয়। এবং আপনারা একটা গ্যারান্টেড ধরে নেন ইরান টিকে যাবে এবং ইরান আপনার ওই পারমাণবিক শক্তিও অর্জন করে নিবে। থ্যাংক ইউ।